আমাদের স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সহজ, দলে দলে শেখা। আমরা শব্দগুলোকে মোট ৩টি থিমের গ্রুপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা দেখব সমালোচনার বর্ণালী, মানে বিভিন্ন ধরনের সমালোচনা নিয়ে। তারপর কথা বলবো স্বচ্ছতা, চরিত্র ও সহযোগিতা নিয়ে। আর একদম শেষে শিখব কাজ ও তার ফলাফল সম্পর্কিত কিছু দারুণ শব্দ। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম গ্রুপটা দিয়ে। এই গ্রুপের সবগুলো শব্দের সাথেই সমালোচনার একটা যোগ আছে, কিন্তু মজার ব্যাপার হলো প্রত্যেকটা তীব্রতা কিন্তু আলাদা। কোনোটা একদম হালকা সতর্কতা, আবার কোনোটা একেবারে কঠোর তিরস্কার। খেয়াল করে দেখুন, এখানে সমালোচনার তীব্রতা কিন্তু ধাপে ধাপে বাড়ছে। শুরু হচ্ছে অ্যাডমনিশ দিয়ে, যেটা হলো একদম মৃদু তিরস্কার। যেমন ধরুন, শিক্ষক ছাত্রটিকে দেরিতে আসার জন্য একটু বকা দিলেন বা অ্যাডমনিশ করলেন। এর চেয়ে আরেকটু করা হলো রিবিউক। ডেনাউন্স মানে হলো সবার সামনে পাবলিকলি নিন্দা করা। সেন্সার আরও ফর্মাল বা আনুষ্ঠানিক ভর্ৎসনা। আর সবার শেষে আসছে ক্যাস্টিগেট, যেটা হলো সবচেয়ে তীব্র সমালোচনা, প্রায় শাস্তি দেওয়ার পর্যায়ে চলে যায়। এখানে একটা খুব কমন ভুল হয়, সেটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। সেন্সা আর সেন্সা শব্দ দুটো শুনতে প্রায় একরকম লাগলেও এদের অর্থ কিন্তু আকাশ পাতাল তফাৎ। মনে রাখতে হবে, কোনো ব্যক্তিকে তার কাজের জন্য সেন্সা বা নিন্দা করা হয়, আর কোনো বই বা সিনেমার আপত্তিকর অংশ সেন্সা বা কেটে বাদ দেওয়া হয়। তো একটা হলো নিন্দা করা, আর অন্যটা হলো কোনো কিছু ছেঁটে ফেলা। আচ্ছা, সমালোচনার জগৎ থেকে বেরিয়ে এবার আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো দিয়ে কোনো আইডিয়া, মানুষের ব্যক্তিত্ব বা সামাজিক সম্পর্ক বর্ণনা করা যায়। এই শব্দগুলো আমাদের চারপাশের মানুষ আর পরিস্থিতিকে আরও ভালোভাবে বুঝতে দারুণভাবে সাহায্য করবে। এখানে আমরা দেখব একদম দুটো বিপরীত শব্দ। কোনো কিছু ম্যানিফেস্ট হওয়া মানে হলো সেটা দিনের আলোর মতো পরিষ্কার। যেমন তার কাজের প্রতি অসন্তোষটা তার মুখ দেখেই ম্যানিফেস্ট হচ্ছিল, মানে পরিষ্কার বোঝা যাচ্ছিল। আর এর ঠিক উল্টোটা হলো নেবিউলাস, যার মানে হলো মেঘের মতো অস্পষ্ট বা ঝাপসা। যেমন প্রজেক্টটা নিয়ে তার আইডিয়াগুলো ছিল বেশ নেবিউলাস। এই দুটো শব্দ কিন্তু একে অপরের উল্টো। কম্প্রিহেন্সিভ মানে হলো সব কিছু সহ, মানে সম্পূর্ণ বা বিস্তারিত। যেমন আইবিএ পরীক্ষার জন্য তার একটা কম্প্রিহেন্সিভ স্টাডি প্ল্যান ছিল। অন্যদিকে ফ্র্যাগমেন্টারি মানে হলো খণ্ডিত, ভাঙাচোরা বা অসম্পূর্ণ। যেমন দুর্ঘটনার বিষয়ে পুলিশের কাছে শুধু ফ্র্যাগমেন্টারি বা কিছু খণ্ড খণ্ড তথ্য ছিল। কোনো একটা আইডিয়া বা গল্পকে বর্ণনা করার জন্য এই দুটো শব্দ কিন্তু খুব কাজের। প্রোজাইক মানে হলো একেবারে সাধারণ, বোরিং বা কল্পনাহীন। যেমন অনেকেই শহরের প্রোজাইক বা একঘেয়ে জীবন ছেলে গ্রামে চলে যায়। আর এর ঠিক উল্টোটা হলো কম্পেলিং, মানে যা আপনাকে আকর্ষণ করবেই। যেমন তার বক্তৃতার কম্পেলিং যুক্তিগুলো শ্রোতাদের একদম মুগ্ধ করে দিয়েছিল। এখন আমরা মানুষের চরিত্র বোঝানোর জন্য ৩টা চমৎকার শব্দ দেখব। কনসিয়েন্সিয়াস ব্যক্তিরা খুব দায়িত্ববান হন, নিজের কাজটা ঠিকমতো করেন। মেটিকিউলাস ব্যক্তিরা হলেন তারা যারা সবকিছু টাইনিয়েস্ট ডিটেল বা খুঁটিনাটি বিষয়েও নজর দেন। যেমন একজন অ্যাকাউন্টেন্টের মেটিকিউলাস কাজের জন্য কোনো ভুল হওয়ার সুযোগই থাকে না। আর ক্যাপ্রিশিয়াস মানে হলো খামখেয়ালি, যার মুড বা সিদ্ধান্ত হুটহাট করে বদলে যায়। এই ৩টা শব্দ নিয়ে কিন্তু প্রায় আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়, তাই না? কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আমিনেবল মানে হল সেই ব্যক্তি যে সহজে অন্যের পরামর্শ শোনে বা কোনো কিছুতে রাজি হয়। এমিএবল বলা হয় বন্ধুত্বপূর্ণ বা অমায়িক ব্যক্তিত্বের মানুষকে। আর অ্যামিকেবল শব্দটা ব্যবহার হয় কোনো শান্তিপূর্ণ সম্পর্ক বা চুক্তির ক্ষেত্রে। তো আমরা চলে এসেছি আমাদের একদম শেষ গ্রুপে। এখানে আমরা কিছু ডাইনামিক বা গতিশীল শব্দ শিখব, যেগুলো কোনো কাজ করা বা তার ফলাফলকে বোঝায়। এই গ্রুপে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ শিখব। প্রথমে এক্সাসারবেট, এর মানে হলো কোনো খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলা, অনেকটা আগুনে ঘি ঢালার মতো। এনট্যাঙ্গল মানে হলো কোনো জটিল ঝামেলায় ফেসে যাওয়া। ব্লাইট মানে কোনো কিছু নষ্ট বা ধ্বংস করে দেওয়া। স্যাশিয়েট মানে হলো কোনো ইচ্ছা বা চাহিদাকে পুরোপুরি পূরণ করা। এরপর ইম্পারচুন মানে বিরক্তিকরভাবে ঘ্যান ঘ্যান করে কিছু চাইতে থাকা। ইনক্রিমেন্ট মানে হলো অল্প অল্প করে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। ফ্যাসেল মানে হলো এমন কোনো সমাধান যা দেখতে খুব সহজ কিন্তু আসলে গভীরতাহীন। আর সবশেষে ইনকনসিকুয়েন্সিয়াল মানে হলো তুচ্ছ বা গুরুত্বহীন। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম?
মূল বিষয়টা হলো শব্দগুলোকে একটা একটা করে মুখস্থ না করে এভাবে থিম অনুযায়ী গ্রুপ করে শিখলে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়, আর এর ফলে শব্দগুলো মনে রাখা এবং সঠিক জায়গায় ব্যবহার করা দুটোই কিন্তু অনেক সহজ হয়ে যায়। আজ তো অনেকগুলো নতুন শব্দ শেখা হলো। এখন ভাবার বিষয় হলো, এই যে নতুন শব্দভাণ্ডার তৈরি হলো, এর মধ্যে থেকে কোন গ্রুপটা দিয়ে সবার আগে লেখা বা কথা বলায় প্র্যাকটিস শুরু করা যায়।